জোনটার কথা বলেন, পড়ালেখার জোনটাতে মেনলি আমাদের পড়ালেখা, জুড়ি এবং কুলার এবং সেটাকে আমরা রিজার্ভ করাটা পেয়েছি। এই দুইটা রিজার্ভে মেনলি আমাদের বাসকমাল আছে। এখন আমরা যেটা করি যে পাথারিয়া হিল রিজার্ভ শুরু করেছি যে তিন চারটি বিট আছে, বিটে একজন যেহেতু বন বিভাগের একার পক্ষে প্রোটেকশন সম্ভব না, সেহেতু আমরা স্থানীয়ভাবে চেয়ারম্যান এবং ইউনিয়নদের মাধ্যমে উপকারভোগী নির্বাচন করি। উপকারভোগী নির্বাচন করে এই 70 হেক্টরে 70 জন উপকারভোগী থাকবেন, যাদেরকে আমরা এই এন্টায়ার আমাদের যে সাপোর্টগুলি, লজিস্টিক সাপোর্ট, চারা দেওয়া, গর্ত করা, চারা লাগানো, এতটুকু সরকারভাবে করে দেওয়া হবে। তারপরে গাছগুলি যে রক্ষণাবেক্ষণ সেটা উপকারভোগীরা করবেন এবং তাদের সাথে আমাদের 100 টাকার একটা চুক্তি হবে 10 বছরের জন্য। 10 বছর পর যখন আমরা ফিলিং করবো তখন 100% তারা 45% তারা পাবে, 45% সরকার পাবে এবং 10% ট্রি ফার্মিং ফান্ড বলে আছে, যা পরবর্তী বছর বাগানের জন্য করা হবে। এইটা করে যখন আমরা দেখলাম যে টাঙ্গাইল, ময়মনসিংহ দেশের অনেক অঞ্চলে ব্যাপকভাবে এটা লাভবান হয়েছে এবং যখন সরাসরি দেশের জনগণ এবং স্থানীয় জনগণ সরাসরি সম্পৃক্ত হয় বাগানের সাথে, তখন ওই গাছের গাছ চুরি হয় না, সে গাছ আর চুরি হয় না, সে গাছ কাটা হয় না, ঠিক 10 বছর পরে বাড়ে রাস্তা কাটা হয়, হার্ভেস্ট করা হয়। যেমন এই ভানুগাছ শমশাননগর রোডে আমাদের রোশন হাইওয়ে একটি রাস্তা যখন কাটা হতো, এখন যে গাছের দাম 800 টাকা বা 1000 টাকা, তখন সেটা 1500 টাকা আরো বাড়বে। সেই হিসাবে এখানে কোটি কোটি টাকা এই উপকারভোগীরাই পাবে। এটা আর্থসামাজিক ভাবে অত্যন্ত লাভবান এবং এই সাথে সাথে এই যে আমাদের যে বাগানটা, আমাদের বাগানের নিচে প্রথম বছর, দ্বিতীয় বছর এবং তৃতীয় বছর যদি তারা আনারস, লেবু, এটা 100% পাবে। আমার মনের ধারণা থেকে আমি ব্যক্ত করছি যে আপনারা যারা বন বিভাগের কর্মকর্তা আছে, কৃষি কর্মকর্তা যারা আছে, তারা এই আগস্ট মালিকদের সাথে আলাপ করে একটা সেমিনার করে কিভাবে আগর করা যায়, কিভাবে প্রোডাক্ট করা যায়। কারণ এটা কোটি কোটি টাকার সম্পদ আছে আগর শিল্পের মধ্যে। কারণ মূল্য পাচ্ছে 1 কেজি আগর প্রায় 20,000, 25,000, 10,000, 8,000 টাকা বিক্রি হচ্ছে। 1 তোলা আতর 25,000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আমার একটা খেলাতো ভাই, তার বাড়িতে একটা আগর ইন্ডাস্ট্রি করছে, এর বছরে প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা আয় করতেছে। এটা অনেক ভালো একটা পদক্ষেপ, কিন্তু এটার কোনো বৈজ্ঞানিক কোনো চাষাবাদ নেই, যার দরুন অচিরে এই ব্যান্ডারে আমার ব্যান্ডার থেকে আমি বলছি যে অচিরে আকর্ষণ করে ধ্বংস হয়ে জেনগুলোতে কিভাবে এখন আগরের ব্যাপারে যেটা বলছেন ফজল সাহেব, যে আমরা আসলে বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট আগে এটা পরীক্ষা করবে আমাদের জুড়িতে, আমাদের আগর বাগান আছে, সরকারি বাগান, সেখানে পরীক্ষামূলকভাবে ওনারা যখন দেখবে দিস ইজ সাউন্ড ফর এনভায়রনমেন্ট এবং তাদের মার্কেটিং এবং ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে, এবং সেক্ষেত্রে ওনারা যেটা বলতেছেন যে ব্যবসা মার খাবে, কিন্তু যে সমস্ত ব্যবসায়ীরা বা যে সমস্ত স্কিল লেবাররা পেরেক মারত বা কলকারখানায় কাজ করতো, তাদেরকেই দিয়েই বোরিং এর কাজ, কিট দেওয়ার কাজ, এই সমস্ত স্কিল ডেভেলপ করবে, তখন আমি আশা করব যে যখন আমাদের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, এটা একটা সরকারি প্রতিষ্ঠান, তারা রিসার্চ করে যখন দেখবে আগামী 1 বছর যে এটা ভালো মতো কাজ করতেছে। কারণ এই কিটটা আগে যেটা করতো 7 বছরের গাছে পেরেক মারতো, পেরেক মারার পর আরো 4 বছর অপেক্ষা করতে হতো। কারণ গত 16 তারিখে বৈজ্ঞানিকরা যেটা বললেন, প্রফেসর ব্ল্যান্সেট, যে এই কিটটা ব্যবহার করে 12 থেকে 13 মাসের মধ্যেই আগর ফর্ম করবে এবং এটা মেইন বোর্ড টু ব্রাঞ্চেস সমস্ত জায়গায় এই আগর ফর্ম করবে। এই মাধবকুণ্ড ইকো পার্কে ইনভেস্ট করতে পারে, কারণ মাধবকুণ্ড ইকো পার্কে আমরা এবছর 12 লাখ টাকার উপরে, গত বছর যেখানে 6,25,000 ছিল, এবার গেট মানি টেন্ডার করা হয়েছে 12 লাখ টাকার উপরে। অর্থাৎ আমরা দেখছি যে আগের চেয়ে অনেক টুরিস্ট বেশি আসছে এবং এই ইকো পার্কের ভিতরে আমরা এবার বছর আমাদের একটা বড় 2 কিলোমিটার একটা মানে ফুড ট্রেল করা হবে এবং মাধবছড়া ইকো পার্ক প্রকল্পের কাজ শুরু হচ্ছে। কুলারা বড়লেখা যে সড়ক থেকে 8 কিলোমিটার ভিতরে বড়লেখায় মাধবছড়া ইকো পার্কে যেতে হয়, এই রাস্তাটা আমাদের এক্সটেনশন করতে হবে। কারণ এই রাস্তাটাতে যখন টুরিস্ট সিজন চলে নভেম্বর টু এপ্রিল, দেখা যায় যে একটা ট্রাফিক জ্যাম লেগে থাকে, প্রায় 1 কিলোমিটার 1 কিলোমিটার লম্বা একটা বাস বা মাইক্রো এগুলো চলে, নারী পুরুষ বাচ্চাদের শিশুদের, তো সেই কারণে এই রোডটা যদি এক্সটেনশন করে দেয় রোশন হাইওয়ে বা এলজিডি, তাহলে হবে কি এটা মোর অ্যাক্সেসিবল হবে ফেলে। তারপরে এখানে যেটা উনি বললেন যে মানুষের আসলে
ট্যুরিজম সেক্টরটা ডেভেলপ করতে হলে পুরো ট্যুরিস্ট আসে, সে 1 রাত বা 2 রাত একটা নাইট স্টে করতে চান। নাইট স্টে কোথায় করবে? এখানে একটা বাংলো আছে, তাছাড়া কিছু নেই। তো এখন এখানে যদি ইনভেস্টররা ইনভেস্ট করে কয়েকটি কটেজ করে, কটেজটা 1 ফ্যামিলি বা 2 ফ্যামিলির মতো কটেজ, অথবা যদি আর একটু বড় ডরমেটরি স্টে করে যে 50 জন 100 জন আসলে একসাথে বাস নিয়ে রাত নাইট স্টে করতে পারলো, এইভাবে বিভিন্ন ভাবে যদি কটেজ করে। ইভেন আমি দেখেছি যে সেন্ট মার্টিন বা কক্সবাজারে অনেক বাসা আছে যেখানে, যেটা কোনো ইনভেস্টররা করেনি, প্রত্যেকের বাসা আছে, বাসার সাথে 1 রুম 2 রুম ওরা টুরিস্টদের নাইট স্টে করার জন্য মানে পেইং গেস্ট হিসেবে তারা রাখে। এটা যদিও তারা ওই এলাকার লোকজন চেয়ারম্যান বা মেম্বারদেরকে আলাপ করে এই 8 কিলোমিটার রাস্তার 2 ধারে যদি প্রত্যেকটা এলাকাবাসী তাদের বাসায় আশেপাশে একটা রুম বাড়িয়ে যদি পেইং গেস্ট হিসাবে টুরিস্ট ফ্যামিলি রাখে, তাহলে কিন্তু প্রচুর লাভবান হবে তারা। এছাড়া যদি ইনভেস্টররা ওখানে স্মল কটেজ করে বা রেস্ট হাউস করে, তাহলে প্রচুর লাভ। আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের একটা কাজ করতে পারি, রাস্তার দিকে এবার কারণপুর থেকে আরম্ভ করে এবারে মাধবপুরের পাশে যে রাস্তাটা আছে, অর্থাৎ আপনাদের সিএনজির বা ইউনিয়নের রাস্তার পাশে দিয়ে সুন্দর প্রজাতির গাছ রোপণ করতে পারে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য। তো যাই হোক, আমরা এই সমস্যা থাকতে পারে, অনেক সমস্যা, এগুলোকে প্রতিকূলতা এগুলো কাটিয়ে উঠে আমাদের ফরেন ইনভেস্টরদের আমাদের এখানে ইনভেস্ট বাড়ানো দরকার। বিভিন্ন সমস্যা থাকে ফরেস্ট লেভেলে বিশেষত। এখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করলাম। আপনারা দুজনকে থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেক কষ্ট করে আমাদের এখানে আসার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম দুজন পরিবেশবিদের সাথে। ওনারা বিভিন্ন বিষয়ে নেগেটিভ পজিটিভ তুলে ধরেছেন আপনাদের সামনে। কোন খাতে আপনারা বিনিয়োগ করবেন, এখানে প্রয়োজন নিয়ে আলোচনা হয়েছে, এবং প্রকৃতির বিভিন্ন বন্ধ সম্পদ রক্ষার্থে এখানে আপনারা সরকারের সহযোগিতায় আপনারা এখানে ইনভেস্ট করতে পারেন, সেই সুযোগও আছে। এবং সমস্যা আছে, সেই সমস্যাকে অবশ্যই কাটিয়ে ওঠা সম্ভব যদি এখানে ইনভেস্টটা বাড়ানো যায়। এখানে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি পর্যায়ে থেকে সক্রিয় ব্যাকআপ আপনাদের ওইরকম সিস্টেমগুলো দেওয়া আছে। তো আমাদের অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।